নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। শুরু করছি এখন কলকাতা। বাদল অধিবেশনের আগে অসংসদীয় শব্দের তালিকা প্রকাশের পর এবার সংসদ চত্বরে ধর্ণা বিক্ষোভেও নিষেধাজ্ঞা। নির্দেশিকা জারি সংসদের সেক্রেটারি জেনারেলের, আর তা নিয়ে সরব বিরোধীরা। এই নিয়ে আমাদের আলোচনার জন্য যারা উপস্থিত রয়েছেন, শুরুতে আসুন প্রত্যেকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি, এছাড়া অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতেই আপনাদের দেখাবো অসংসদীয় শব্দের তালিকা প্রকাশের পর সংসদ চত্বরে ধর্ণা বিক্ষোভের নিষেধাজ্ঞা। অর্থাৎ যে চেনা ছবিটা ছিল যে সংসদ চত্বরে ধর্ণা বিক্ষোভ, বিরোধী রাজনৈতিক দলগুলো মূলত তাদের দেখা যেত, এবার সেক্ষেত্রেও নিষেধাজ্ঞা। করতে পারবেন না ধর্ণা বা বিক্ষোভ সাংসদরা, সেখানে অনশনও করা যাবে না। সংসদের সেক্রেটারি জেনারেল এই নির্দেশিকা জারি করেছেন, আর এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। সংসদের বাদল অধিবেশনের আগে একগুচ্ছ অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করেছে লোকসভার সচিবালয়, আর তা নিয়ে বিতর্কের মধ্যে নতুন এই নির্দেশিকা ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। আর এই সামগ্রিক বিষয় নিয়ে রাজনৈতিক চাপানুতোর একেবারে তুঙ্গে পৌঁছেছে। শাসক থেকে শুরু করে বিরোধী কার কি বক্তব্য আপনাদের সামনে শুরুতে রাখবো, তারপরে আলোচনা। सदन की बाहर, वो भी हमारा पार्लियामेंट ही तो है, वहाँ भी अगर गांधी जी, भीमराव, बाबा साहेब अम्बेडकर की पदतले बैठे हुए अहिंसा अपनाते हुए अगर कोई बात रखने का कोशिश करे, कुछ बोलने का कोशिश करे, तो ये भी अन्याय है क्या? सारा दुनिया महात्मा गांधी की पदतले पैर के नीचे बैठते हुए जिंदगी की, देश की, समाज की हर पहलू को सरकार की ध्यान आकर्षण करने के लिए करते हैं। ये हिंदुस्तान में, सारा दुनिया में गांधी जी की पैर तले, भीमराव आम्बेडकर के पैर तले, और वो भी अगर मना करने की नौबत आते हैं तो इससे ज़्यादा लोकतंत्र की अपमान और कुछ नहीं हो सकता। आज जो स्पीकर साहब का स्टेटमेंट आया है, उस स्टेटमेंट के मुताबिक ऐसी पाबंदी वहाँ नहीं है, ये बात उन्होंने कही है। अभी कल हम बैठेंगे दिल्ली में, सभी राजनीतिक दलों के नेता, और क्या फाइनल स्थिति क्या है, ऑर्डर क्या है, वो देखेंगे और फिर रिएक्ट करेंगे। অধ্যক্ষ বা চেয়ারম্যানের কথাই শেষ কথা, মেনে চলতেই হবে। চূড়ান্ত অবস্থায় অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা যায়, তেমনি পুরো সংসদ চত্বরের মধ্যে অধ্যক্ষের কথাই শেষ কথা। কিন্তু এর আগে এরকম নির্দেশ সত্ত্বেও প্রতিবাদ হয়েছে। এবারও আমার মনে হয় যে এইভাবে বিরোধীদের আটকে রাখা যাবে না। তবে আমাদেরও ভাবতে হবে যে কিভাবে সংসদের মধ্যে এবং বাইরে প্রতিবাদ আরো তীব্র করা যায়। সুকান্ত মজুমদার তো এই 3 বছর সবে লোকসভায় এসছেন, পরের বার আসবেন জানি না। তার এসব ব্যাপারে কোনো বক্তব্যের গুরুত্ব নেই, তিনি কিন্তু জানেনই না সংসদীয় রীতিনীতি। আমি জানতে চাই যে সুকান্ত মজুমদার কটা প্রশ্ন করেছেন পার্লামেন্টে, কদিন বক্তৃতা দিয়েছেন, তার হিসেব আগে দিক, তারপর সংসদে কি করব তাই নিয়ে তিনি জ্ঞান দেবেন। ওদের কথা কে শুনবে? যে সংসদ, যদি আমি অর্ডারের কপিটা পাইনি, সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়াতে এসে দেখেছি কেউ মুখে নাটকবাজি, ড্রামাবাজি করার জন্য টেপ লাগিয়ে নিয়ে গেছিলেন, আবার খুলেছেন। এগুলো দেখেছি, এতে কোনো লাভ হবে না। যা করেছেন মাননীয় অধ্যক্ষ ওম বিড়লা মহোদয়, তিনি একজন পরীক্ষিত সাংসদ, সংবিধানের রক্ষক। তিনি যা করেছেন একজন প্রাক্তন সাংসদ হিসেবে আমি সমর্থন।
তরুণজ্যোতি তিওয়ারিকে দিয়ে আলোচনা শুরু করব। তরুণজ্যোতি, বিরোধীদের যেটা বক্তব্য যে 18 জুলাই থেকে সবাই জানেন যে বাদল অধিবেশন শুরু হচ্ছে এবং এই মুহূর্তে বিরোধীদের হাতে সরকারের সমালোচনা করার জন্য, সরকারকে ঘিরে ধরার জন্য গুচ্ছ ইস্যু রয়েছে, যার মধ্যে অবশ্যই মূল্যবৃদ্ধি থেকে শুরু করে সম্প্রতি অগ্নিপথ প্রকল্প, এমনকি মহারাষ্ট্রের সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং রাহুল গান্ধীকে পরপর যে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ রয়েছে। ফলে এই অবস্থায় বিরোধীদের স্বরকে স্তব্ধ করার জন্য, বিরোধীদের কণ্ঠে লাগাম পড়ার জন্য এই অসংসদীয় শব্দের যে তালিকা, তার মধ্যে ভীষণ চেনা শব্দগুলো যেগুলো দিয়ে বিরোধীরা সরকারের সমালোচনা করে থাকে সেই তালিকায় আনা হয়েছে। এবং দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে এই সংসদ ভবনের বাইরে ধর্ণা কর্মসূচি, সেগুলোকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করা। মূল উদ্দেশ্য হচ্ছে বিরোধীদের বক্তব্য অনুযায়ী বিরোধী কণ্ঠরোধ করা। শুভজিৎ, আজকে লোকসভার মাননীয় স্পিকার ওম বিড়লা সাহেব সেখানে তার বক্তব্য পেশ করেছেন। 1956 সাল থেকে লোকসভা ডিবেটে যে যে শব্দগুলো এক্সপাঞ্জ হয়ে গেছে বা বিভিন্ন আলোচনা থেকে এক্সপাঞ্জ হয়েছে তার একটা তালিকা প্রকাশ করা হয়। 1956 থেকে হয় এবং 2010 থেকে ওটা রেগুলার প্রতি ইয়ারে করা হয়। এরকম করে 1100 পেজের একটা ডায়েরি হয়েছে। এই শব্দগুলো ব্যবহার করা যাবে সেরকম কোথাও বলা নেই। যেটা বলা হয়েছে এই শব্দগুলো বিভিন্ন সময় এক্সপাঞ্জ হয়েছে, সুতরাং শব্দ বন্ধ, ব্যবহার করা যাবে না, বন্ধ করে দিয়েছে। এটা পুরো অ্যাবসার্ড, এটা মাননীয় স্পিকার বলে দিয়েছে। এটা প্রথম আসপেক্ট। তোমার আলোচনার দ্বিতীয় ভাগ যেটা হচ্ছে মানে কোনো বিরোধ করা যাবে না, ধর্ণা করা যাবে না। দেখো 2009 সাল থেকে সৌগত বাবুর বক্তব্য শুনছিলাম, অতি পুরনো একটা পার্লামেন্টারিয়ান, অতি অভিজ্ঞ একজন লোক। এবার 2009 থেকে এই একই জিনিস রুটিন ভাবে একই নির্দেশিকা বের হয়। তারপরে কি ধর্ণা হয় না? তারপরেও ধর্ণা হয়, কারণ টু প্রোটেস্ট ইজ আওয়ার ডেমোক্রেটিক রাইট। সব দলেরই আছে, যে কোনো বিরোধী। আর হাউস বিলংস টু দ্য অপোজিশন, খুব নর্মাল হিসাব। তো অপোজিশনে যারা আছে তাদের বিরোধ করার অবভিয়াসলি অধিকার থাকবে। 2009 থেকে রুটিন প্রসিডিউর যেটা হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে। আর এই শব্দ বাদ হয়ে গেল, শব্দ ব্যবহার করা যাবে না, এই পার্টিকুলার অ্যানালজিটা কোথা থেকে আসছে? যখন লোকসভার মাননীয় স্পিকার অলরেডি ক্ল্যারিফাই করে দিয়েছেন যেটা হচ্ছে বেসিক্যালি রাজনীতি হচ্ছে। রাজনীতি ছাড়া কিচ্ছু হচ্ছে না। যারা এই বিরোধগুলো করছে তাদের মধ্যে অনেক সিনিয়র পলিটিশিয়ান আছে, সিনিয়র পার্লামেন্টারিয়ান আছে। পরম্পরা, মানে নতুন কিছু নয়। গতকাল অমিত মালব্য এক জিনিস টুইট করেছেন যে এই রকম লিস্ট প্রতিবারে আনা হয়, এটা নতুন কিছু নয়। গতকালও ওম বিড়লা মাননীয় স্পিকার তিনি বলছেন এই যে 1100 পাতার, কিছুক্ষণ আগে উল্লেখ করছিল তরুণজ্যোতি তিওয়ারি, এই ডিকশনারিটা যদি যারা সমালোচনা করছেন তারা পড়ে বক্তব্য রাখতেন তাহলে বিতর্কের কোনো অবকাশ থাকতো না। হ্যাঁ শুভজিৎ, আমার প্রথমেই মনে হয় আমরা ছোট যখন ছিলাম না তখন বড়রা একটা কথা বলতো যে কানাকে কানা, খোরাকে খোরা বলতে নেই। তো আমরা দেখলাম আজকে এই পার্লামেন্টের যে নির্দেশিকা বেরোলো, তারপর আমরা বুঝতে পারলাম যে নরেন্দ্র মোদী বা অমিত শাহকে স্বৈরতান্ত্রিক, স্বেচ্ছাচারী, বিশ্বাসঘাতক, জুমলাবাজ, তানাশাহী এই কথাগুলো বলতে নেই। কোন জায়গায় দাঁড়িয়ে ওনারা এই কথাগুলো বলছেন? যখন পার্লামেন্টের বুকে জুমলা কথাটা সবচেয়ে বেশিবার ব্যবহৃত হয়েছে অমিত শাহ নিজের মুখে। আর আজকে যে নির্দেশিকা এলো সেটা তো আরও ভয়ঙ্কর। আপনার মনে থাকবে, আপনারা এবিপি আনন্দেই বারংবার দেখিয়েছেন যে একটা সময় পার্লামেন্টের বুকে যখন পেট্রোপণ্যের দাম বেড়েছিল তখন প্রতিবাদ করতে অটল বিহারী বাজপেয়ী, তিনি বিরোধী দলনেতা ছিলেন, তিনি নিজে গরুর গাড়ি চেপে পার্লামেন্টে গিয়েছিলেন। সেই দৃশ্য বারংবার সম্প্রচারিত হয়েছে। এখনও ইউটিউব খুঁজলে সেই ছবি পাওয়া যাবে, সেই ভিডিও পাওয়া যাবে। নট অনলি দ্যাট, এর আগে আমরা দেখেছি যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন, পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে এবং পার্লামেন্টের ভেতরে বারংবার ধর্নারত সুষমা স্বরাজ, অরুণ জেটলি থেকে শুরু করে ভেঙ্কাইয়া নাইডু পর্যন্ত এই কথা পর্যন্ত বলেছিলেন যে সংসদে অধিবেশন চলতে দেবেন না। রাজনাথ সিং বলেছিলেন সুশীল কুমার সিন্ডেকে যদি না বের করে দেওয়া হয় হাউস থেকে তাহলে অধিবেশন চলতে দেবেন না। তার থেকেও বড় কথা, এই যে কদিন আগে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়ে গেল, এই বিধানসভা নির্বাচনের পর রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে তরুণজ্যোতি এখানে বিজেপির প্রতিনিধি রয়েছে, ওর দলের যারা লোকসভা সাংসদ এই রাজ্যের বুক থেকে, আমার কাছে ছবিটা রয়েছে এখনো, আমি যে বলবো একটু জুম করে দেখান, ওনাদের দলের সাংসদরা পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ ধর্ণা করছেন, আর ওনার দলের আজকে স্পিকার তিনি বলছেন এই প্রতিবাদ ধর্ণা করা যাবে না, আপনি আচরি ধর্ম অপরে শিখাও। এই জায়গায় দাঁড়িয়ে তরুণ, আমি বলিনি তোমার বলার সময় আমি বলিনি তরুণ, আমি বলিনি, প্লিজ আমি প্লিজ কন্টিনিউ করতে দাও। হ্যাঁ তরুণজ্যোতি। অরূপদা, তরুণ মনে হয় আমার নাম, আমাকে জিজ্ঞেস করেছে। তোমার নামটা এখনো চেঞ্জ করোনি? কোনদিন চেঞ্জ করতে? আমি বলছিলাম মাঝখানে তুমি ইন্টারাপ্ট করলে বলে আমি বললাম আমার বলাটা শেষ হলে তুমি বললে ভালো হতো। অরূপদা মনে হয় আমার কথাটা শোনেনি বা শুনেও বোঝার চেষ্টা করছে না। এই ঝর্ণার যে নোটিশটা এসছে ওনারা এত বিরোধিতা করছে সেটা 2009 থেকে চলে আসে রুটিন ভাবে। উনাদের এই বৃহত্তর জোটের এক বৃহত্তর সঙ্গী শরদ পাওয়ার আজকে একটা স্টেটমেন্ট করেছেন, 2-3 ঘন্টা আগে মিডিয়াতে শো করেছে, আপনারা দেখতে পারেন। সেখানে তিনি বলেছেন, আই হ্যাড এ টক উইথ দ্য স্পিকার সেড দেয়ার ইজ নো সাচ থিং, ইট ইজ জাস্ট এ রুটিন প্রসিডিউর।
তো ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল, রুটিন প্রসিডিউর হিসেবে নোটিশ ইস্যু হয়েছে। সেকেন্ড, শব্দগুলো ব্যান করে দেওয়া হয়েছে, ব্যবহার করা যাবে না কোথাও না। আর ওনারা যে শব্দগুলো কথা বলছেন, ওনারা এত অ্যাসিওর কি করে হচ্ছেন যে ওনারাই ব্যবহার করেন? এরকমও তো আমরা ব্যবহার করেছি, সেগুলোকে এক্সপাঞ্জ করা হয়েছে। এক্সপাঞ্জ হয়ে যাওয়া শব্দগুলো তালিকা প্রকাশ করা হয়েছে, শব্দগুলো ব্যান করা হয়েছে, কথাটা কোথাও আসেনি। সুতরাং একবার দেখে নিয়ে আলোচনা করলে বা তর্ক করলে মনে হয় ভালো। না, তরুণ, আমার এখানে মূল সমস্যা। বিশ্বনাথদার কাছে যাওয়ার আগে আমি ছোট্ট একটা ইন্টারাপ্ট করতে চাইছি, যে শব্দগুলোকে এক্সপাঞ্জ করা বলা হচ্ছে, আজকে ভারতবর্ষের বুক দেখছে যে ভারতবর্ষে একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ শব্দটা নাকি পার্লামেন্টারি শব্দ নয়। আজকে ভারতবর্ষ দেখছে ট্রেইটার, বিশ্বাসঘাতক নাকি আনপার্লামেন্টারি শব্দ। আজকে ভারতবর্ষ দেখছে যে গদ্দার একটা আনপার্লামেন্টারি শব্দ, কালাদিন একটা আনপার্লামেন্টারি শব্দ। এই জায়গায় ভারতবর্ষের গণতন্ত্রকে দাঁড় করানো হচ্ছে আনপার্লামেন্টারি শব্দ, এই নিয়ে চাপানুতর এবং এই শব্দের পেছনে অন্য উদ্দেশ্য খুঁজে পাচ্ছে বিরোধীরা। যদিও একেবারে শাসকদের তরফে বলা হচ্ছে যে এর পেছনে কোনো রাজনীতি নেই, একটা পরম্পরা, তারই একটা কন্টিনিউয়েশন কার্যত। কিন্তু সত্যি কোন কোন শব্দ রয়েছে এই আনপার্লামেন্টারি অর্থাৎ অসংসদীয় শব্দের তালিকায়, আমি এই প্রতিবেদনটা আপনাদের সামনে রাখবো। তারপর একটা বিরতি থেকে ফিরে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে ব্যাখ্যায় যাব। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের রেকর্ড দাম থেকে অগ্নিবীর প্রকল্প ঘিরে বিতর্ক। মহারাষ্ট্রে বিরোধী সরকারের পতন থেকে রাহুল গান্ধীকে ইডির ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণের মুখে পড়েছে মোদী সরকার। এই প্রেক্ষাপটে 18 জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন, যেখানে বিরোধীরা এইসব ইস্যুতে একযোগে মোদী সরকারের বিরুদ্ধে সরব হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু এই প্রেক্ষাপটে লোকসভার সচিবালয় একগুচ্ছ অসংসদীয় শব্দের তালিকা প্রকাশ করলো, যাকে সাংসদদের মুখে লাগাম পরানোর চেষ্টা হিসাবেই দেখছে বিরোধীরা। অসংসদীয় শব্দের এই তালিকায় রয়েছে জুমলাজীবী, অপরিণত মনস্ক, দুর্নীতিগ্রস্ত, নাটক, দ্বিচারিতা, অযোগ্য। পাশাপাশি এই তালিকায় রাখা হয়েছে নৈরাজ্যবাদী, একনায়কতন্ত্র, একনায়ক, বিশ্বাসঘাতক, গিরগিটি, গদ্দার, কুম্ভীরাশ্রু, অপমান, অসত্য, অহংকার, গুন্ডামি, চোরের মায়ের বড় গলা, শকুনি, বিনাশ পুরুষ। লোকসভার সচিবালয়ের প্রকাশ করা তালিকা অনুযায়ী সংসদের ভেতরে রক্তের চাষ, রক্তাক্ত, বিশ্বাসঘাতক, চামচা, চামচাগিরি, চেলা, স্নুপগেট, কোভিড স্প্রেডার, দুমুখ চরিত্র, নিষ্কর্মা, নাটুকে, ঢাক পেটানো, কালোদিন, কালোবাজারি, কেনাবেচা, দালাল, দাদাগিরি, বধির সরকারের মতো শব্দও অসংসদীয় বলে গণ্য হবে। যদিও সেগুলিকে কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে কিনা তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যানের রয়েছে। जो देश के लोकतंत्र के लिए, चर्चा और संवाद के लिए, लोकतंत्र की गरिमा के अनुकूल नहीं थे, उन शब्दों को विलोपित किया है। किसी शब्द को बैन नहीं किया है। विलोपित शब्दों के अंदर उनकी आपत्ति होती तो वह सचिवालय को जानकारी देते, हम उनकी बात सुनते। हमें उसके बाद भी लगता है कि नहीं, ये असंसदीय है, तो ये अधिकार में है। এই তালিকা ঘিরে কি বাদল অধিবেশনে শাসক বিরোধী সংঘাতের পারদ চড়বে সেটা বোঝা যাবে 18 জুলাই থেকে। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি। বিশ্বনাথ, একেবারে এই বিতর্কের মূলে আমি আসতে চাইছি। এই যে যাবতীয় বিতর্ক, মানে সত্যিই কি যেমনটা শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, দাবি করা হচ্ছে যে সংসদের যেটা গরিমা, স্পিকারও বলছেন যে সংসদের গরিমাকে অক্ষুণ্ণ রাখার একটা প্রয়াস, নাকি আপনিও মনে করেন যে বিরোধীদের যেটা অভিযোগ যে শাসকের সমালোচনায় আসলে লাগাম পরানোর চেষ্টা, কোনো সারবত্তা আছে বিশ্বনাথ দা? দেখো, কোনো শাসকই চায় না তার বিরোধিতা হোক, তার সমালোচনা হোক। ফলে সেই দৃষ্টিকোণটা এই ঘটনাতেও পরিষ্কার ধরা পড়ছে। যেমন করে ধরা পড়েছিল যখন পশ্চিমবাংলা বিধানসভায় প্রেস কর্নার ব্যবহারকে কেন্দ্র করে কার্যত বলা যায় যে বিরোধীদের অধিকারটাকে হরণ করা হয়েছিল। সেদিন আমরা সরব হয়েছিলাম যে কলকাতা পশ্চিমবাংলা বিধানসভায় প্রেস কর্নার ব্যবহার বিরোধীরা অধিবেশন না থাকলে পায় না। বহু বিরোধী নেতাকে রাস্তায় দাঁড়িয়ে প্রেসকে মিট করতে হয়, যেটা একেবারেই শোভন নয়। ফলে শাসক, তুমি পশ্চিমবাংলাতে যা ছবি আর তুমি যদি দিল্লিতে যাও একই ছবি, সেটা হলো বিরোধীদের ডেমনস্ট্রেট করতে দেওয়া যাবে না, ক্ষোভ বিক্ষোভ দেখানো যাতে আটকানো যায়। পরিষ্কার একটা স্বৈরাচারী মানসিকতার মধ্য দিয়ে কিন্তু আজকে এই আদেশগুলো আসছে। আজকে বলা হচ্ছে কংগ্রেস আমলে এগুলো আগে হতো। প্রশ্ন হচ্ছে, কংগ্রেস আমলকে তো আপনারা বিরোধিতা করেন, বিজেপি তো কংগ্রেস মুক্ত ভারতের স্বপ্ন দেখে, তাহলে কেন একটা অগণতান্ত্রিক ব্যবস্থাকে বারবার জিয়ে রাখা হচ্ছে? কেন ঢাকঢোল পিটিয়ে এটাকে প্রচার করা হচ্ছে? আমি তরুণজ্যোতি তিওয়ারির কাছে আসবো। গতকালের একটা মন্তব্য তরুণজ্যোতি,
রাজতন্ত্র যেভাবে চলে, যেভাবে চীন চলছে সেভাবে তাহলে চালান ভারতকে। তাহলে নির্বাচন করার কি অর্থ? ব্রিটিশ শাসনেও এত পরাধীন ভারত ছিল না। বক্তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা পুরনো কথা মনে করা উচিত, প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। উনি শাসনতন্ত্র, গণতন্ত্র এগুলোর কথা যদি বলেন, তার কিছুটা অন্তত পশ্চিমবঙ্গে মানা উচিত। সো বেটার প্র্যাকটিস হোয়াট ইউ প্রিচ। সেকেন্ড, বিশ্বনাথ এতগুলো কথা বললেন, বিশ্বনাথকে একটা কথা জাস্ট মনে করিয়ে দিই, কোনো শব্দ কিন্তু ব্যবহার বন্ধ হয়ে যাওয়া, ব্যান হয়ে যাওয়া এরকম কিছু হয়নি। যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তরুণ জ্যোতির সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি না। কিছু বলতে চাইছিলেন, আমি একবার দ্রুত আসতে চাইবো অরূপ চক্রবর্তীর কাছে। শুভজিৎ, দেখো যে শব্দবন্ধগুলো এখানে বারবার করে এবিপি আনন্দ স্টুডিওতে দেখানো হচ্ছে, একটার পর একটা শব্দবন্ধ, জানি সময় খুব সংক্ষিপ্ত। কেনা বেচা শব্দকে কেন এক্সপান্স করা হচ্ছে? কারণ কেনা বেচা উঠলেই এই কদিন আগে যে মহারাষ্ট্রের বিধায়কদের কেনা বেচা করে সরকার ফেলে দিয়ে সরকার করা হচ্ছে, সেই প্রসঙ্গ সামনে আসে। দুর্নীতিগ্রস্ত কেন এক্সপান্স করা হচ্ছে? কারণ দুর্নীতিগ্রস্ত কথা তুললেই পিএম কেয়ারসের টাকা কেন অডিটের আওতায় আসবে না, সেই প্রসঙ্গ উঠে আসে। আজকে বারংবার দ্বিচারিতা কেন এক্সপান্স করা হচ্ছে? কারণ যে লোকটা সরকারে আসার আগে বলেছিল যে আমি সরকারে আসলে পেট্রোল 40 টাকা লিটার পাওয়া যাবে, আজকে সেই পেট্রোল 106 টাকা 110 টাকা। এই মুহূর্তে স্টুডিওতে যে রকম চাপানোতর তুঙ্গে উঠেছে, কোনো সন্দেহ নেই 18 তারিখ যখন বাদল অধিবেশন শুরু হবে, একেবারে সেই দিন থেকে এ নিয়ে সংসদেও ঝড় উঠবে। আলোচনার জন্য সময়সীমা এই পর্যন্তই। প্রত্যেকে অনেক ধন্যবাদ। সব খবরের জন্য চোখ থাকুক এবিপি আনন্দ।